হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের র্যাপিড রিডারের প্রথম নাটক উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ নিয়ে আলোচনা করব। প্রতিটি লাইনের বাংলা মানে বলার পাশাপাশি যে সমস্ত জায়গা থেকে এমসিকিউ প্রশ্ন হতে পারে সে সম্পর্কেও আমরা আলোচনা করব। ভিডিওটি শুরুর আগে শুধু একটাই অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। When Duncan was the king of Scotland, এখান থেকে প্রশ্ন আসবে যখন ডানকান স্কটল্যান্ডের রাজা ছিল, তাহলে স্কটল্যান্ডের রাজার নাম কি? ডানকান, মার্ক করে রাখো। দেয়ার লিভড এ ব্রেভ জেনারেল, সেখানে একজন সাহসী সেনাপতি বাস করত। হু ওয়াজ লুকড আপ টু উইথ হাই এস্টিমড, অর্থাৎ যাকে দেখা হতো উচ্চ সম্মানের সাথে থ্রু আউট স্কটল্যান্ড, সমগ্র স্কটল্যান্ড দেশে। ঠিক আছে, তাহলে এস্টিম মানে কি? সম্মান বা মর্যাদা। ফর হিজ গ্রেট ভ্যালিওর অ্যান্ড স্কিলস ইন ওয়ার, তার মহান সাহসিকতা এবং যুদ্ধক্ষেত্রে পারদর্শিতার জন্য। হি ওয়াজ অলসো এ ক্লোজ রিলেটিভ অফ দ্য ওল্ড কিং, অর্থাৎ তিনি ছিলেন বৃদ্ধ রাজার একজন নিকট আত্মীয়। ক্লোজ রিলেটিভ অর্থাৎ নিকট আত্মীয়। হি ওয়াজ ম্যাকবেথ দ্য থেন অফ গ্ল্যামিস, অর্থাৎ যার কথা এতক্ষণ আমরা বলছি তার নাম কি? আমাদের গল্পের প্রোটাগনিস্ট ম্যাকবেথ, দ্য থেন অফ গ্ল্যামিস। এই জায়গাটাও দাগ দিয়ে রাখো, ম্যাকবেথ ছিল থেন অফ গ্ল্যামিস। এই থেন জিনিসটা কি? থেন হচ্ছে তখনকার দিনে রাজারা কি করতো, ছোট ছোট কিছু জমি কিছু লোককে দিয়ে দিত, বলতো তোমরা এখানে স্বায়ত্ত শাসন করো এবং ওখান থেকে যে ট্যাক্সটা তোমরা আদায় করবে তার কিছুটা পার্সেন্টেজ আমাকে তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, তো বড় রাজ্যগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট প্রদেশে বা টুকরোতে ভাগ করা হতো। এক একটা প্রদেশের ওই অংশকে বলা হতো থেন বা সামন্ত রাজা বা ভূস্বামী আমরা বলতে পারি। ঠিক আছে, তো ম্যাকবেথ কে ছিল? প্রশ্ন আসতে পারে। তিনি ছিলেন থেন অফ গ্ল্যামিস, গ্ল্যামিসের সামন্ত। অফ লেট, অফ লেট মানে কিন্তু সম্প্রতি, রিসেন্টলি। হি ডিফিটেড এ রেবেল আর্মি, তিনি পরাজিত করেছিলেন একটি বিদ্রোহী সেনাদলকে। অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ দ্য নরওয়ে, যাদেরকে সাহায্য করছিল। অ্যাসিস্ট করা মানে হচ্ছে সাহায্য করা। বাই দ্য ট্রুপস অফ নরওয়ে, অর্থাৎ নরওয়ের সেনাদল। ট্রুপস মানে হচ্ছে কি? সেনাদল। ঠিক আছে, নরওয়ের সেনাদল যাদেরকে সাহায্য করছিল। পরীক্ষায় কিন্তু এখান থেকেও প্রশ্ন আসবে, দাগ দিয়ে রাখো, যে ম্যাকবেথ কাদেরকে পরাস্ত করেছিল? ম্যাকবেথ পরাস্ত করেছিল এ রেবেল আর্মি, একটা বিদ্রোহী সেনাদলকে, এবং সেই বিদ্রোহী সেনাদলকে সাহায্য করছিল কারা? ট্রুপ অফ নরওয়ে, নরওয়ের সেনাদল। ইন গ্রেট নাম্বার মানে প্রচুর সংখ্যায়, তাদের সৈন্য সংখ্যা ছিল প্রচুর। হি এমার্জড অ্যাজ ভ্যালিয়ার্স মিনিয়ন অ্যান্ড বেলোনাস ব্রাইডগ্রুম, অর্থাৎ তিনি উদিত হয়েছিলেন ভ্যালিয়ার্স মিনিয়ন অ্যান্ড বেলোনাস ব্রাইডগ্রুম। এই জায়গাটা দাগ দিয়ে রাখো, এখান থেকেও প্রশ্ন আসবে। হিজ ভ্যালিওর অ্যান্ড কারেজ ডিম্যান্ডেড প্রেইজ ফ্রম অল অ্যান্ড সান্ড্রি, অর্থাৎ তার যে সাহসিকতা, ঠিক আছে, সেটা দাবি করেছিল। ডিম্যান্ডেড মানে দাবি করা, প্রেইজ প্রশংসা, ফ্রম অল অ্যান্ড সান্ড্রি মানে সবার কাছ থেকে। অর্থাৎ তিনি এতটাই সাহসী ছিলেন যে সবার কাছ থেকে কিন্তু তার সেই সাহসিকতাটা প্রশংসার দাবিদার ছিল। নেক্সট প্যারাতে চলে এসো। দ্য টু স্কটিশ জেনারেলস ম্যাকবেথ অ্যান্ড ব্যানকো ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটল। পরীক্ষায় প্রশ্ন আসবে, তারা ছিল কিন্তু স্কটল্যান্ডের অধিবাসীদেরকে স্কটিশ বলা হয়। সেই দুজন স্কটিশ জেনারেলস ছিল, দুজনের নাম ছিল ম্যাকবেথ একজনের নাম এবং একজনের নাম ছিল ব্যানকো। ব্যানকো কিন্তু ম্যাকবেথের খুব ভালো বন্ধু ছিল। ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটল, তারা ফিরছিল কোথা থেকে? সেই মহান যুদ্ধক্ষেত্র থেকে। অর্থাৎ ওই যে নরওয়েয়ান আর্মি ছিল ওদেরকে পরাস্ত করে তারা কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসছে। দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটনিং, থান্ডার মানে হচ্ছে বজ্রপাত আর লাইটনিং মানে হচ্ছে বিদ্যুৎ চমকানো। অর্থাৎ সেখানটায় যখন তারা ফিরছিল বজ্রপাত হচ্ছিল এবং বিদ্যুৎ চমকাচ্ছিল। পরীক্ষায় প্রশ্ন আসবে এখান থেকেও, ওয়েদারটা কেমন ছিল? অন দ্য ওয়ে দে ওয়ার স্টপড বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ থ্রি ফিগার্স। পরীক্ষায় প্রশ্ন আসবে এখান থেকেও আসতে পারে যে তাদেরকে রাস্তায় দাঁড় করিয়েছিল কারা? দে ওয়ার স্টপড প্যাসিভ ভয়েসে রয়েছে, বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ থ্রি ফিগার্স, অর্থাৎ তিনটে মূর্তি তাদের অদ্ভুত আবির্ভাবে। স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স মানে অদ্ভুত আবির্ভাব। দ্যাট লুক লাইক ওম্যান, অর্থাৎ ওই তিনটে মূর্তিকে দেখে মনে হচ্ছিল যে তারা কোনো মহিলা হবে। এক্সেপ্ট দে হ্যাড বিয়ার্ডস, কিন্তু একটা ব্যতিক্রমী ঘটনা হচ্ছে তাদের দাড়ি রয়েছে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে ওই তিনজন ছিল মহিলা, কিন্তু তাদের একটা ব্যতিক্রমী ফিচার কি? দাড়ি তো থাকে অ্যাকচুয়ালি পুরুষ মানুষদের,
কিন্তু ওই তিনজন মহিলার কিন্তু বেয়ার্ড ছিল, মানে দাড়ি ছিল। অ্যান্ড দে আর উইদার্ড স্কিন্ড, এবং তাদের কুঞ্চিত চর্ম, অ্যান্ড ওয়াইল্ড ড্রেস, এবং জঙ্গলি পোশাক মেড দেম লুক লাইক আনআর্থলি ক্রিয়েচার্স, তাদেরকে একটা অপার্থিব ক্রিয়েচার বা অপার্থিব প্রাণীতে সৃষ্টি করেছিল। আনআর্থলি মানে অপার্থিব। ঠিক আছে, তাহলে পরীক্ষায় প্রশ্ন পড়বে ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য উইচেসেস, তাদের অ্যাপিয়ারেন্সটা কেমন ছিল? তাদের বেয়ার্ড ছিল, তাদের স্কিন ছিল উইদার্ড, তারা ছিল ওয়াইল্ড ড্রেসড, জঙ্গলি পোশাক পরেছিল। ঠিক আছে, যেগুলো তাদেরকে আনআর্থলি ক্রিয়েচার করে তুলেছিল। দে ওয়ার ডান্সিং, দে ওয়ার সিঙ্গিং, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। ফার্স্ট অ্যাপিয়ারেন্সে সেই তিনজন যে উইচ তারা কি করছিল? দে ওয়ার ডান্সিং, দে ওয়ার সিঙ্গিং, তারা নৃত্য করছিল, তারা গান করছিল। এবার তাদের গানটা কি? ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, অর্থাৎ ভালো হয় মন্দ অ্যান্ড মন্দ হয় ভালো। হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার, দেখো এখানে শব্দটা হচ্ছে হোভার, হোভার থ্রু দ্য ফগ মানে কুয়াশার মধ্যে দিয়ে, অ্যান্ড ফিল দি এয়ার এবং নোংরা বাতাসের মধ্য দিয়ে ওরা সবাই উড়ে যাবে। ঠিক আছে, এই গানটা তারা করছিল। অ্যাজ দে স দ্য টু জেনারেলস, আর যখন তারা ওই দুজন সেনাপতিকে দেখতে পেল, দ্য ফার্স্ট উইচ স্যালুটেড ম্যাকবেথ উইথ দ্য টাইটেল অফ থেন অফ গ্ল্যামিস, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে যে প্রথম যে উইচ, প্রথম যে ডাইনি, সে কিন্তু ম্যাকবেথকে স্যালুট করেছে, মানে তাকে ওয়েলকাম জানিয়েছে বা স্বাগত জানিয়েছে থেন অফ গ্ল্যামিস নামে। তাহলে কি নামে তাকে অভিহিত করেছিল? প্রথম উইচ থেন অফ গ্ল্যামিস। দ্য জেনারেল ওয়াজ স্কেয়ারসলি স্টার্টেলড টু ফাইন্ড হিমসেলফ নোন বাই সাচ ক্রিয়েচার্স, অর্থাৎ আমাদের যে জেনারেল সেনাপতি ওয়াজ স্কেয়ারসলি স্টার্টেলড, দেখো স্কেয়ারসলি এই শব্দটার ব্যবহার জানো তো, এটা কিন্তু নেগেটিভ শব্দ। ঠিক আছে, স্কেয়ারসলি স্টার্টেলড, স্টার্টেলড মানে চমকে যাওয়া, স্কেয়ারসলি স্টার্টেলড মানে কি বলতে চাইছে? একেবারেই চমকে যায়নি, মানে আশ্চর্য হয়ে যায়নি। টু ফাইন্ড হিমসেলফ নোন বাই সাচ ক্রিয়েচার্স, যে এইরকম একজন অদ্ভুত ক্রিয়েচার বা অদ্ভুত প্রাণী তাকে চেনে, এটা দেখে কিন্তু সে একেবারেই ঘাবড়ে যায়নি। দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেসড হিম অ্যাজ দ্য থেন অফ কর্ডর, এবার দ্বিতীয় যে উইচ ছিল, দ্বিতীয় যে ডাইনি, সে তাকে কি বলে স্বাগত জানাচ্ছে, তাকে অভিবাদন জানাচ্ছে এই বলে, দ্য থেন অফ কর্ডর। পরীক্ষায় এখান থেকেও প্রশ্ন আসবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু ম্যাকবেথের জানা ছিল না যে সে থেন অফ কর্ডর হবে কি না। অ্যাকচুয়ালি থেন অফ কর্ডরটা ছিল থেন অফ গ্ল্যামিসের থেকে একটু উচ্চ পদ, একটু উঁচু পোস্ট। ঠিক আছে, তো একদমই প্রেডিকশন ছিল না যে সে কোনোদিন হতে পারে। টু হুইচ হি হ্যাড নো প্রিটেনশনস, অর্থাৎ যেটার কোনো তার প্রিটেনশনস মানে কি? ন্যায্য দাবি, তার কোনোদিন এটা কোনো দাবি ছিল না যে সে কোনোদিন কর্ডরের থেন হবে কি হবে না, এই দাবিটা তার কোনোদিনই ছিল না। ঠিক আছে, প্রিটেনশন মানে কি? ন্যায্য দাবি। অ্যান্ড দ্য থার্ড টোল্ড হিম ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হেয়ার আফটার, তৃতীয় উইচ তাকে কি বলছে? যে তুমি পরবর্তীকালে স্কটল্যান্ডের রাজা হবে। হেয়ার আফটার মানে অ্যাকচুয়ালি ভবিষ্যতে, ইন ফিউচার, ইন ফিউচার তুমি স্কটল্যান্ডের রাজা হবে। সাচ প্রফেটিক গ্রিটিংস মাইট ওয়েল অ্যামাজড হিম, আর এই রকম যে ভবিষ্যৎবাণী, প্রফেটিক মানে ভবিষ্যৎবাণী, আর গ্রিটিং মানে স্বাগত জানানো, অর্থাৎ কেউ যে এইভাবে ভবিষ্যৎবাণী করে তাকে স্বাগত জানাচ্ছে, মাইট ওয়েল অ্যামাজড হিম, তাকে তো একেবারে আশ্চর্য করে তুলেছে। আচ্ছা, ফর হি নিউ দ্যাট অ্যাজ লং অ্যাজ কিংস সং সারভাইভড, কারণ তিনি জানতেন যে যতদিন রাজার ছেলেরা বেঁচে রয়েছে, হি কুড স্কেয়ারসলি হোপ টু সাকসিড দ্য থ্রোন। দেখো আবার একটা স্কেয়ারসলি শব্দটা ব্যবহার করা হয়েছে, আমি কিন্তু ডিটেলসে ধরে ধরে গ্রামারগুলোকে একেবারে বুঝিয়ে দিচ্ছি। স্কেয়ারসলিটা কোথায় ব্যবহার করা হয়? যখন নেগেটিভ সেন্স আসে। ঠিক আছে, স্কেয়ারসলি হোপ, হোপ মানে আশা করা, আর স্কেয়ারসলি হোপ মানে আশা করেনি। টু সাকসিড দ্য থ্রোন, অর্থাৎ সিংহাসনে আরোহণ করার কোনো আশা তার নেই। কতক্ষণ? যতক্ষণ রাজার ছেলেরা বেঁচে রয়েছে। ঠিক আছে, বাই দিস টাইম ব্যানকো ওয়াজ কিউরিয়াস টু নো দ্য রিজন, আর ঠিক সেই সময় ব্যানকো খুব কৌতূহলী হয়ে পড়ে এই কারণটা জানার জন্য, দ্য রিজন কারণটা জানার জন্য, ওয়াই দ্য উইচেসেস হ্যাড লিটিল টু সে অ্যাবাউট হিম, কেন ওই ডাকিনীরা লিটিল টু সে অ্যাবাউট হিম, তার সম্পর্কে সামান্য কিছু বলছে না। এখানে দেখো লিটিল কথাটাও কিন্তু নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়। লিটিল মানে সামান্য, এ লিটিল মানেও সামান্য। লিটিলটা নেগেটিভ সেন্সে, এ লিটিলটা পজিটিভ সেন্সে ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন ধরো আই হ্যাভ লিটল মানি,
আমার কাছে সামান্য টাকা আছে, আই ক্যান নট বাই দিস বুক, আমি এই বইটা কিনতে পারবো না। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ এ লিটল মানি, আমার সামান্যই টাকা আছে, বাট আই ক্যান বাই দিস বুক, কিন্তু ওই টাকাটা দিয়ে আমি এই বইটা কিনে নিতে পারবো। ঠিক আছে, মানে শুধু এ লিটিলটার জন্য এ লিটিলটা পজিটিভ সেন্স আর লিটিলটা নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়। ঠিক আছে, এখানে বলছে হোয়াই দ্য উইচেস হ্যাড লিটিল টু সে অ্যাবাউট হিম, কেন ওই ডাকিনীরা তার সম্পর্কে সামান্য কিছু বলছে না। whereas they kindled hope in the heart of his dearest friend, পক্ষান্তরে দেখা যাচ্ছে যে তারা একটা দে kindled hope, তারা আশার আলো জ্বালিয়ে দিয়েছে ইন দ্য হার্ট অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড, তার প্রিয় বন্ধুর হৃদয়ে। অর্থাৎ তার প্রিয় বন্ধু কে? ম্যাকবেথ। ডাকিনীরা ম্যাকবেথের সম্পর্কে এত প্রেডিকশন করেছে, তার মনের মধ্যে আশার আলো জ্বালিয়েছে দ্যাট হি উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হিয়ার আফটার, যে এরপরে সে একদিন স্কটল্যান্ডের রাজা হবে। কিন্তু ব্যানকোর সম্পর্কে কেন তারা কিছু বলছে না? সো দ্য উইচেসেস টার্ন টুয়ার্ডস ব্যানকো, তাই সেই ডাকিনীরা কী করলো? তারা ব্যানকোর দিকে ঘুরলো অ্যান্ড টোল্ড হিম ইন সামহোয়াট রিডলিং টার্মস, এবং তাকে কিছু একটা হেয়ালির সুরে বলল টু বি লেজার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, অর্থাৎ ম্যাকবেথের থেকে কম কিন্তু ম্যাকবেথের থেকে আবার বেশি। নট সো হ্যাপি, খুব বেশি খুশি নয়, বাট মাচ হ্যাপিয়ার, কিন্তু আবার বেশি খুশি। ঠিক আছে, মানে একটা রিডলিং টার্ম, হেয়ালির সুরে তারা বলছে। দে অলসো প্রফেসাইজড, তারা আবার ভবিষ্যৎবাণী করেছে দ্যাট অল দো ব্যানকো উড নেভার রেইন অ্যাজ দ্য কিং অফ স্কটল্যান্ড, যদিও ব্যানকো কোনোদিন স্কটল্যান্ডের রাজা হিসেবে রাজত্ব করতে পারবে না। REIGN, রেইন মানে কি? রাজত্ব করা। ব্যানকো যদিও কখনো স্কটল্যান্ডে রাজত্ব করতে পারবে না, ইয়েট হিজ সাকসেসার্স, তথাপি তার যারা উত্তরসূরি রয়েছে, সাকসেসার্স মানে কি? উত্তরসূরি, মানে সন্তানরা বা তার সন্তানরা, তারা যারা রয়েছে উড বি দ্য কিংস, তারা কিন্তু রাজা হতে পারে। অ্যান্ড দেন দে টার্নড ইনটু থিন এয়ার অ্যান্ড ভ্যানিসড, এবং তারপরে তারা কি করলো? পাতলা বাতাসের মধ্যে অদৃশ্য হয়ে গেল। বাই হুইচ দ্য জেনারেল রিয়েলাইজড, আর এটা দেখেই সেই জেনারেলসরা বা সেই সেনাপতিরা বুঝতে পারলো দ্য উইয়ার্ড সিস্টার্স টু বি উইচেস, যে এই সমস্ত যে উইয়ার্ড সিস্টার্সরা রয়েছে, এই যে ডাকিনী ডাইনি বোনরা, তারা কিন্তু উইচেস, তারা ডাইনি। উইয়ার্ড মানে কি? অ্যাকচুয়ালি অলৌকিক। এই যে অলৌকিক তিনটে বোন, তারা কিন্তু ডাইনি। While they stood there pondering on the strangeness of the adventure, অর্থাৎ যখন তারা সেখানে দাঁড়িয়েছিল, পন্ডারিং মানে কি? ভাবা, কোনো কিছু মনে মনে ভাবা। পন্ডারিং অন দ্য স্ট্রেঞ্জনেস অফ দ্য অ্যাডভেঞ্চার, অর্থাৎ তাদের যে দুঃসাহসিক অভিজ্ঞতাটা হলো, সেই অদ্ভুত দুঃসাহসিক অভিজ্ঞতাটা নিয়ে যখন তারা ভাবছিল, দেয়ার অ্যারাইভড সার্টেন এনভয়েস, সেখানে নির্দিষ্ট কিছু দূত এলো। এনভয় মানে কি? দূত, বার্তাবাহক। ফ্রম দ্য কিং, রাজার দূত এলো। হু ওয়ার এম্পাওয়ার্ড, যাদেরকে ক্ষমতা প্রদান করা হয়েছিল। কনফার মানে প্রদান করা। হু ওয়ার এম্পাওয়ার্ড টু কনফার আপন ম্যাকবেথ দ্য টাইটেল অফ দ্য থেন অফ কর্ডর, অর্থাৎ সেই দূতেদের কিন্তু ক্ষমতা প্রদান করা হয়েছিল যে তারা যেন ম্যাকবেথকে থেন অফ কর্ডর খেতাবটা দিয়ে আসে। ঠিক আছে, অর্থাৎ ম্যাকবেথ তো যুদ্ধক্ষেত্রে জয়লাভ করেছে, তো ম্যাকবেথকে পুরস্কার স্বরূপ থেন অফ কর্ডরের খেতাব দেওয়া হলো। It was an event so miraculously corresponding with the prediction of the witches. তাহলে কি বলছে? It was an event, এটা এমন একটা ঘটনা ছিল, সো মিরাকিউলাসলি করেসপন্ডিং, আশ্চর্যজনকভাবে মিলে গিয়েছিল। মিরাকিউলাসলি মানে কি? আশ্চর্যজনকভাবে। করেসপন্ডিং মানে অ্যাকচুয়ালি মিলে গিয়েছিল। ঠিক আছে, উইথ দ্য প্রেডিকশন অফ দ্য উইচেসেস, অর্থাৎ সেই ডাকিনীদের প্রেডিকশানের সঙ্গে। তারা যে প্রেডিকশানটা করেছিল, যে সেকেন্ড উইচ বলেছিল যে ইউ উইল বি দ্য থেন অফ কর্ডর, তো এখানে দেখা যাচ্ছে যে তাকে কিন্তু কর্ডরের থেন করে দেওয়া হয়েছে। তো এটা যেই মিলে গেল, দ্যাট ম্যাকবেথ স্টুড দেয়ার র্যাপড ইন অ্যামাজমেন্ট, যে ম্যাকবেথ সেখানে অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে। র্যাপড ইন অ্যামাজমেন্ট মানে আশ্চর্য হয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে। আনএবল টু রেসপন্ড, সে উত্তর দিতেও অক্ষম ছিল। আনএবল টু রেসপন্ড, রেসপন্ড মানে কি? প্রত্যুত্তর, অর্থাৎ তাকে উত্তর দিতেও অক্ষম ছিল। টু দ্য গ্রিটিংস অফ দ্য এনভয়, অর্থাৎ সেই দূতেদের যে অভিনন্দন, সেই অভিনন্দনের উত্তর দিতেও সে ভুলে গেছে। ঠিক আছে, রস অ্যান্ড অঙ্গাস, তাহলে দুজন দূতের নাম এখানে বলা হয়েছে। একজনের নাম ছিল রস এবং একজনের নাম ছিল অঙ্গাস। ঠিক আছে, হোপস বিগেন টু সোয়েল ইন হিজ হার্ট,
তার হৃদয়ে ধীরে ধীরে আশার সঞ্চার হচ্ছে। সোয়েল মানে এখানে অ্যাকচুয়ালি ফুলে ওঠা, এখানে আমরা বলবো তার হৃদয়ে ধীরে ধীরে আশার সঞ্চার হচ্ছে উইথ দিস থেন অফ কর্ডরশিপ, তাকে যেই কর্ডরের সম্মান দেওয়া হলো সেইটা দেখে। অ্যান্ড হি ওয়াজ নাও থিঙ্কিং অফ দ্য প্রেডিকশন অফ দ্য থার্ড উইচ। এইবারে সে কী ভাবছে যে সে কিন্তু তৃতীয় উইচের যে প্রেডিকশান ছিল, কী ছিল তৃতীয় উইচের প্রেডিকশানটা কী করেছিল, যে ম্যাকবেথ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড, সেটা নিয়ে কিন্তু সে এবার ভাবতে শুরু করেছে। টার্নিং টু ব্যাঙ্কো হি সেড, অর্থাৎ ব্যাঙ্কোর দিকে ঘুরে সে বলছে, ডু ইউ নট হোপ দ্যাট ইউর চিলড্রেন শ্যাড বি দ্য কিংস অফ দ্য ফিউচার? তুমি কি আশা করো না যে তোমার যারা সন্তানরা রয়েছে তারা ভবিষ্যতে রাজা হবে? দেখো ম্যাকবেথের মনের কথাটা সে তো আর বলতে পারছে না যে আমি রাজা হতে চাই, ঠিক আছে, কিন্তু সে উল্টে ব্যাঙ্কোকে জিজ্ঞেস করছে যে ওই যে ডাইনিরা বলে গেল তোমার সম্পর্কেও প্রেডিকশন করলো যে তোমার সন্তানেরা ভবিষ্যতে রাজা হবে, তাহলে সেটা কি তুমি মনে মনে আশা করছো না? সিন্স what the witches promised to me has so wonderfully come to pass, যেহেতু ওই ডাইনিরা আমার সম্পর্কে যে কথাটা বলে গিয়েছে সেটা আশ্চর্যজনকভাবে মিলে গিয়েছে। তখন ব্যাঙ্কো কি বলছে দেখো, ব্যাঙ্কো কিন্তু খুব ভালো একটা কথা বলছে, কি বলছে, দ্যাট হোপ, অর্থাৎ ওই আশাগুলো, রিপ্লাইড ব্যাঙ্কো উত্তর দিচ্ছে, মাইট এনকিন্ডেলড ইউ টু এম অ্যাট দ্য থ্রোন, হয়তো তোমাকে প্রজ্বলিত করবে, এনকিন্ডেলড মানে তোমার মনের মধ্যে হয়তো একটু উস্কে দিল, তোমাকে প্রজ্বলিত করবে, টু এম অ্যাট দ্য থ্রোন, যে তুমি হয়তো সিংহাসনের প্রতি লক্ষ্য স্থির করলে। বাট অফেন টাইমস দিস মিনিস্টার্স অফ ডার্কনেস, কিন্তু প্রায়শই এই সমস্ত অন্ধকারের প্রাণীরা, মিনিস্টার্স অফ ডার্কনেস মানে অন্ধকারের প্রাণীরা, টেল আস ট্রুথ ইন লিটল থিংস, তারা কিন্তু আমাদেরকে খুব সামান্যই সত্যি কথাটা বলে। টু বিট্রে আস ইনটু ডিডস অফ গ্রেট কনসিকুয়েন্স, আমাদেরকে বিট্রে করার জন্য, বিট্রে করা মানে কি, ছলনা করা, ঠকানো, ইনটু ডিডস অফ গ্রেট কনসিকুয়েন্স মানে যার পরিণতি হবে ভয়ঙ্কর, ঠিক আছে, কনসিকুয়েন্স মানে হচ্ছে পরিণতি, তাহলে যার পরিণতি হতে চলেছে ভয়ঙ্কর, সুতরাং ওদের কথা কিন্তু বিশ্বাস করা একেবারেই যাবে না। However, the prophecies of the witches had sunk too deep into the mind of Macbeth. যাই হোক, the prophecies of the witches, অর্থাৎ ওই ডাইনিদের যে ভবিষ্যৎবাণী, had sunk too deep মানে অত্যন্ত গভীরে নিমজ্জিত হয়েছে, into the mind of Macbeth, ম্যাকবেথের মনের মধ্যে ঢুকে গিয়েছে। He told his wife about the strange prediction, ম্যাকবেথ এবারে বাড়িতে এসছে, সে তার স্ত্রীকে বলেছে এই যে অদ্ভুত ভবিষ্যৎবাণী সম্পর্কে, অফ দ্য থ্রি উইচেস, ওই তিনজন ডাইনির, অ্যান্ড অলসো ইটস পার্সিয়াল অ্যাকমপ্লিশমেন্ট, এবং এই যে আংশিক এর অ্যাকমপ্লিশমেন্ট হয়েছে, মানে আংশিক পূরণ হয়েছে, যে সম্পাদন হয়েছে, সেটা সম্পর্কেও সে বলেছে। লেডি ম্যাকবেথ স্পার্ড অন দ্য রিল্যাক্টেন্ট পারপাস অফ ম্যাকবেথ, অর্থাৎ লেডি ম্যাকবেথ প্ররোচিত করতে লাগলো, স্পার্ড মানে কি, কাউকে খারাপ কাজে প্ররোচনা দেওয়া, তাহলে লেডি ম্যাকবেথ স্পার্ড অন দ্য রিল্যাক্টেন্ট পারপাস অফ ম্যাকবেথ, ম্যাকবেথের অনিচ্ছুক উদ্দেশ্যগুলোকে সে প্ররোচিত করতে লাগলো। হু ফেল্ট কম্পাংশন, যে কিনা যার বিবেকের দংশন হচ্ছিল, কম্পাংশন মানে কি, বিবেকের দংশন, তার বিবেক তাকে কুরে কুরে খাচ্ছিল, অ্যাট দ্য থটস অফ ব্লাড, অর্থাৎ রক্তের চিন্তা আসতেই, অর্থাৎ তাকে মার্ডার করতে হবে এই ভাবনাটা, এবং কাকে করতে হবে, তার সেই সবচেয়ে প্রিয় রাজাকে, এই ভাবনাটাই তার বিবেক তাকে কুরে কুরে খাচ্ছিল। সি ডিড নট সিজ টু রিপ্রেজেন্ট, অর্থাৎ এখানে সি বলতে কি, লেডি ম্যাকবেথ, সে কিন্তু এটা থামালো না, টু রিপ্রেজেন্ট এটা বোঝাতে, দ্য মার্ডার অফ দ্য কিং অ্যাজ এ স্টেপ নেসেসারি, অ্যাবসলিউটলি নেসেসারি টু দ্য ফুলফিলমেন্ট অফ দ্য ফ্ল্যাটারিং প্রফেসি, অর্থাৎ রাজাকে হত্যা করাটা কিন্তু অ্যাজ এ অ্যাবসলিউটলি নেসেসারি মানে একেবারে সম্পূর্ণরূপে প্রয়োজন ছিল, টু দ্য ফুলফিলমেন্ট অফ দ্য ফ্ল্যাটারিং প্রফেসি, অর্থাৎ ওই তোষামতকারী ভবিষ্যৎবাণীটাকে যদি তোমাকে পরিপূর্ণ করতে হয় তাহলে তো রাজাকে হত্যা করতেই হবে। আচ্ছা, রাজ হত্যাকে এক কথায় কি বলা হয় জানা আছে কি? কিলিং অফ এ কিং, এটাকে বলা হয় রেজিসাইড, ঠিক আছে। তো সেই রেজিসাইড তাকে কিন্তু করতে হবে, রাজ হত্যা করতে হবে। ইট হ্যাপেন্ড দ্যাট, আর হলোটা কি, দ্যাট অ্যাট দ্যাট টাইম, সেই সময়, কিং ডানকান কেম টু ভিজিট ম্যাকবেথস ক্যাসেল, অর্থাৎ রাজা ডানকান কিন্তু আসছে ম্যাকবেথের রাজপ্রাসাদে ভিজিট করতে আসছে, ম্যাকবেথের দুর্গে, ক্যাসেল মানে অ্যাকচুয়ালি দুর্গতে ভিজিট করতে আসছে, অ্যালং উইথ হিজ টু সন্স
ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেন। এখানে আরও কিন্তু দুটো প্রশ্ন আমরা পেয়ে গেলাম, অর্থাৎ রাজার দুই ছেলে ছিল, বড় ছেলের নাম ছিল ম্যালকম এবং ছোট ছেলের নাম ছিল ডোনাল্ড বেন। এখান থেকে প্রশ্ন আসবে। অ্যান্ড নিউমেরাস থেন্স অ্যান্ড অ্যাটেন্ডান্স, এবং অসংখ্য সামন্ত রাজা এবং চাকর বাকরদের সঙ্গে করে নিয়ে। কেন আসছে? টু অনার ম্যাকবেথ ফর হিজ ট্রাম্ফ। রাজাকে ম্যাকবেথকে সম্মান জানানোর জন্য আসছে, যুদ্ধক্ষেত্রে তার জয়লাভের জন্য, এগেনস্ট দ্য রেবেলস, ওই বিদ্রোহীদের সঙ্গে। ইনভারনেস, দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ। পরীক্ষায় এখান থেকেও প্রশ্ন আসবে, ম্যাকবেথের দুর্গের নাম কি ছিল? মার্ক করে রাখো, ম্যাকবেথ যে দুর্গটাতে বাস করত তার নাম ছিল ইনভারনেস। দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ ওয়াজ প্লিজেন্টলি সিচুয়েটেড অন এ হিল। সেটা অবস্থিত ছিল একটি মনোরম পাহাড়ের উপরে। তাহলে ম্যাকবেথের দুর্গটা কোথায় ছিল? একটি সুন্দর মনোরম পাহাড়ের উপরে। অ্যান্ড দ্য এয়ার অ্যাবাউট ইট ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম। এবং এর চারপাশের আবহাওয়াটা কেমন ছিল? তার বাতাসটা ছিল অত্যন্ত মিষ্টি এবং হোলসাম, মানে স্বাস্থ্যকর। দ্য নেস্ট দ্যাট দ্য সোয়ালোস অর দ্য মার্লেটস হ্যাড বিল্ড আন্ডার অল দ্য জাটিং ফ্রিজেস, অর্থাৎ দ্য নেস্ট, নেস্ট মানে কি? পাখির বাসা। দ্যাট দ্য সোয়ালোস অর দ্য মার্লেটস হ্যাড বিল্ড, যে বাসাগুলো তৈরি করেছিল, দুটো পাখির নাম এখানে বলা হয়েছে। পাখি দুটোর নামকে আন্ডারলাইন করো, এখানে পরীক্ষায় প্রশ্ন আসবে। কোন দুটি পাখির কথা এই গল্পেতে বলা হয়েছে? 1 নম্বর সোয়ালো পাখি আর 2 নম্বর মার্লেট পাখি। তো তারা বাসা বেঁধেছে কোথায়? বিল্ড আন্ডার অল দ্য জাটিং ফ্রিজেস, অর্থাৎ ওই যে কারুকার্যময় দেয়ালগুলো ছিল সেই দেয়ালের কোনো একটা ফাঁক ফোকরের মধ্যে তারা করেছিল। অ্যান্ড বাট্রেস অফ দ্য বিল্ডিং, বাট্রেস মানে স্তম্ভ, বড় বড় সব পিলার, সেই পিলারের ওপরে কিন্তু তারা বাসাগুলো বেঁধেছে। ঠিক আছে? দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড, এক্সট্রিমলি মানে অত্যন্ত, আর প্লিজড মানে খুশি হয়েছিল। অ্যাজ হি এন্টার্ড দ্য প্যালেস, যখন তিনি সেই রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করলে, নট অনলি ফর ইটস ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স, এর চমৎকার আবহাওয়ার জন্য নয়, বাট অলসো ডিউ টু দ্য অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট অফ দ্য হোস্টেস লেডি ম্যাকবেথ, বরং সে তার যে হোস্টেস বা গৃহকর্ত্রী লেডি ম্যাকবেথের যে মনোযোগ এবং সে যে এত সম্মান দিচ্ছে রাজাকে, সেটা দেখেই সে কিন্তু একেবারে গলে জল হয়ে গেছে। হু হ্যাড ডেভেলপড দ্য আর্ট অফ ক্যামোফ্লেজিং, যে কিনা অর্জন করেছিল দ্য আর্ট, আর্ট মানে কৌশল, অফ ক্যামোফ্লেজিং মানে ছদ্মবেশ, অর্থাৎ ছদ্মবেশ ধারণের কৌশল কিন্তু সে আবিষ্কার করেছিল। এখানে ছদ্মবেশ ধারণ বলতে কিন্তু কোনো রকমের রূপসজ্জার মতো অন্য কিছু, মানে কোনো একটা বেশভূষা ধারণ করলো তা কিন্তু নয়, তার মনের যে অভিপ্রায় সেটাকে লুকিয়ে রাখার যে আর্ট, সেটা কিন্তু ডেভেলপ করেছে। হার ট্রেচারাস পারপাস, তার যে বিশ্বাসঘাতক উদ্দেশ্য, উইথ স্মাইল অ্যান্ড চার্মিং এটিকুয়েট, হাসি এবং মনোরম শিষ্টাচার, মন কাড়া শিষ্টাচার দিয়ে কিন্তু সে ভুলিয়ে রেখেছিল। অর্থাৎ মনে মনে তার উদ্দেশ্যটা কি? ঠিক আছে, এখন তোমার সেবা যত্ন করছি, খুব ভালো কথা, কিন্তু আমার হাতেই তোমাকে মরতে হবে। তো এই যে ট্রেচারাস পারপাসটা, সেটা কিন্তু সে লুকিয়ে রেখেছিল স্মিত হাসি এবং মন কাড়া শিষ্টাচার দিয়ে। রাজা কিন্তু একবারের জন্য সন্দেহ করেনি যে এখানেই কিন্তু তার জীবনটা শেষ হতে চলেছে। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে আরও ভালো কন্টেন্ট বানাতে উৎসাহিত করবে। আর হ্যাঁ, তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তোমাদের ফিডব্যাক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এতে আমাদের আপলোড করার নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে।